আসসালামু আলাইকুম। আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানের সংগঠকদের রাজনৈতিক দলে কেন শিবিরের স্থান হল, প্রশ্ন অনেকের। সেনাপ্রধানের পক্ষ নিলেন উপদেষ্টা সাখওয়াত, আবারও নির্দেশনা দিলেন সেনাপ্রধান। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাইলেন খালেদা জিয়া। এবার বিস্তারিত। নতুন প্রত্যাশা জাগিয়ে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের। সেই দলের সম্ভাব্য নাম অল সিটিজেন্স পার্টি এসিপি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের সামনে বড় জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এই রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। তার জন্য মেট্রোপলিটন পুলিশকেও জানানো হয়েছে। এদিকে দল গঠনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আনুষ্ঠানিক ঘোষণার আগে চূড়ান্ত করা হয়েছে দলের নাম ও কেন্দ্রীয় কমিটি। তবে কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই পদ ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নারীরা আসছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি নতুন দলের আহ্বায়ক হচ্ছেন। নতুন দলে সদস্য সচিব পদ নিয়ে আলোচনা থাকলেও শেষমেশ এই পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নাম এগিয়ে আছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখপাত্র হিসেবে হাসনাত আবদুল্লাহ সহ শীর্ষ পদে চমক দেখাতে যাচ্ছে ছাত্র নেতারা। ছাত্র আন্দোলনে সক্রিয় তবে অপরিচিত অনেককে গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে। এক উপদেষ্টার ভাইও গুরুত্বপূর্ণ পদে আসছেন বলে সূত্র নিশ্চিত করেছে। জাতীয় নাগরিক কমিটির নেতাদের ভাষ্যমতে নতুন দলের শীর্ষ দুই পদ ব্যতীত অন্যান্য পদে উল্লেখযোগ্য সংখ্যায় নারী নেতৃত্ব থাকছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও সেলিব্রিটি নারীরাও নতুন কমিটিতে স্থান পাচ্ছেন। তার মধ্যে নুসরাত তাবাসসুম, সামান্তা শারমিন, ডাক্তার তাসনিম জারা সহ আরও অনেকেই। এদিকে ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদেরকে নতুন দল থেকে প্রত্যাহার করে নিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত। আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত বর্তমানে চীন সফরে রয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে। তাদের চীন সফর নিয়েও আপত্তি ওঠে নাগরিক কমিটিতে। গত সোমবার এ বিষয়ে একটি বিবৃতি দেয় সংগঠনটি। আলী জুনায়েদের সঙ্গে নাগরিক কমিটির নেতাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব পদ নিয়ে। তার অনুসারীরা তাকে এই পদে দাবি করলেও আরেকটি অংশ নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে চান। এ নিয়ে টানাপোড়েন চলে নাগরিক কমিটিতে। আলী আহসান জুনায়েদ তার ফেসবুক পোস্টে বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যেই নতুন রাজনৈতিক দলটি আসছে সেখানে আমি থাকছি না। সে কথা আমি আরও সপ্তাহখানেক আগেই জানিয়েছি দলের নেতাদের। বৃহত্তর ঐক্যের স্বার্থে ও জাতির নজর নতুন দলের ওপর নিবদ্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম, কিন্তু চারপাশের গুঞ্জন থামছে না, তাই স্পষ্ট করে রাখছি। অন্যদিকে জুনায়েদের ফেসবুক পোস্ট শেয়ার করে রাফে সালমান রিফাত লিখেছেন, ২৮ তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমিও থাকছি না, তবে আমার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনার যে জোয়ার তৈরি হয়েছিল তাতে শর্ট টার্মে খুব ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখি না আপাতত। এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গত ১৫ বছরে যুবকদের তেমন ফিল্ড দেওয়া হয়নি, নেতৃত্বেও সংকট হয়ে গিয়েছিল। আমরা গত ৬ মাস যুবকদের নিয়ে কাজ করেছি যাতে নেতৃত্বে সংকট দূর করতে পারি। সেই জায়গা থেকে আমরা অনেকটাই গুছিয়ে উঠতে সক্ষম হয়েছি। আরও জানা গেছে, সরকারি চাকুরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে প্ল্যাটফর্ম করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। নেতৃত্বের সামনের দিকে ছিল ২০২৩ সালের অক্টোবরে গঠিত ছাত্র শক্তি। শেখ হাসিনার শাসনামলে ধরপাকড়ের শিকার হয়ে প্রকাশ্য রাজনীতিতে না থাকা ছাত্র শিবিরের নেতাকর্মীরাও এই প্ল্যাটফর্মে যুক্ত হন। ২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলন করা ছাত্র অধিকার পরিষদও এতে যোগ দেয়। জুলাই আগস্ট অভ্যুত্থানে শিবিরের ভূমিকা সে সময় সামনে আসে। অভ্যুত্থানের নেতাদের নিয়ে গত ৮ সেপ্টেম্বর গঠিত প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিতেও বিভিন্ন সংগঠন থেকে আসা নেতাকর্মী রয়েছেন। ১৮৮ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে বিলুপ্ত ছাত্র শক্তির নেতা, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ৩ সভাপতি সহ অনেকে, কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং বিভিন্ন বাম দল থেকে আসা নেতারা রয়েছেন। চলতি মাসেই নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করা হচ্ছে। এদিকে নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র শক্তি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা বাহাসে জড়ান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে নিয়ে পোস্টের লড়াই দেখা যায়। সাবেক কয়েকজন নেতা দাবি করেন অভ্যুত্থানের বড় অংশীদার শিবির। তা নাকচ করে বিলুপ্ত ছাত্রশক্তির নেতারা বলেন অন্যদের মতোই সহযোগী ছিল শিবির। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও এই বাহাসে জড়ান। সূত্র মতে নতুন দলের নির্বাচনী প্রতীক কি হবে তা নিয়েও চলছে জোর আলোচনা। এখন পর্যন্ত সম্ভাব্য 4টি প্রতীক নিয়েই বেশি কথা হয়েছে। এগুলো হলো মুষ্টিবদ্ধ হাত, হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার ও ইলিশ। এর মধ্যে ইলিশ বাদে বাকি 3টি প্রতীকই বেশি সমর্থন পাচ্ছে বলে জানা গেছে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেনা প্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রিটেশন কি আপনারা জানুন। তিনি বলেন, আমি যতটা ওনাকে চিনি, ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের উপর বলার মতো লোক। সো আই হ্যাভ আ লট অফ রেসপেক্ট ফর হিম। বৃহস্পতিবার সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। উপদেষ্টা বলেন, উনি কি বলেছেন না বলেছেন সে ব্যাখ্যা আমি দিতে পারবো না, সেটা উনিই দিতে পারবেন। প্রধান উপদেষ্টাকে তিনি যেভাবে সম্বোধন করেছেন সেটা পারেন কিনা এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, এটা আপনারা তাকে জিজ্ঞাসা করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাম্প্রতিক একটি বক্তব্যে বলেছেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই দেশ আমাদের সবার উল্লেখ করে তিনি বলেছেন, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমি আশা করব সেনা সদস্যরা দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিন সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট আধুনিকায়ন হয়েছে। নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র সরঞ্জামাদি সংযোজন সহ ও উন্নয়ন কল্যাণমুখী কার্যক্রম অন্তর্ভুক্ত হয়েছে। এতে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। রেজিমেন্টের প্রত্যেক সদস্যকে পেশাদার ও প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। এর আগে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং একটি চৌকস দল গার্ড অব অনার দেন। এরপর সেনাবাহিনীর প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, দেশ এখন সংকটকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার শেষ করে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত। রাজধানীর জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বলেন, গণঅভ্যুত্থানের অর্জন নস্যাতের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট ও তাদের দোসররা। ইস্পাত কঠিন ঐক্যে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। খালেদা জিয়া বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছি। খালেদা জিয়া বলেন, যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে শহীদ হয়েছেন এবং সম্প্রতি গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি সমবেদনা। আমি বর্তমানে চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও সব সময় আপনাদের পাশে আছি। ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে সবাইকে কাজ করার আহ্বানও জানান তিনি। প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। কেউ যেন নাগরিকের অধিকার কেড়ে না নেয় সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, স্বৈরাচারের দোসরদের গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে দেওয়ার অপচেষ্টাকে রুখে দিতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত দুদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, বাংলাদেশের একটা বড় অংশ এখন সিটিজেন জার্নালিজম করে। অজ্ঞতার কারণে অনেকে ভুল তথ্য প্রচার করে ফেলে। তবে এই বিষয়ে প্রশিক্ষণ থাকলে এমন ভুল প্রতিরোধ সম্ভব।
জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অসামান্য অংশগ্রহণ ছিল উল্লেখ করে শফিকুল আলম বলেন, আন্দোলনের সময় প্রতিটি জায়গায় নারীদের সরব উপস্থিতি ছিল। শেখ হাসিনাকে বিতাড়িত করতে নারীদের কৃতিত্ব অনেক। নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন। বাংলাদেশ এখন যুগ সন্ধিক্ষণে এসেছে জানিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার। জুলাই আগস্টের সব কাজ শেষ হয়নি বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, এখন আলোচনা ও বিতর্ক বিশ্লেষণের মাধ্যমে সামনে কাজ করতে হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই মৌসুমে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছে, বিশেষ করে ভবনগুলোতে। এতে প্রাণহানিও ঘটছে। এই জন্যে আপনার আমার সতর্ক থাকা খুবই জরুরি একটা বিষয়। যদি আগুন আপনার শরীরে লাগে তাহলে দৌড়াবেন না। দৌড়ালে বাতাসের গতির কারণে দ্রুত গতিতে আগুন আপনার শরীরে ছড়িয়ে পড়বে। এরকম পরিস্থিতিতে আপনি 2 হাত দিয়ে চোখ মুখ ঢেকে মাটিতে গড়াগড়ি দিন। যে স্থানে আগুন লাগবে বা ক্ষত হয়ে যাবে আগুনের কারণে, সেই স্থানটিতে পানি দিতে থাকুন অনবরতভাবে। তাছাড়া আগুন লাগলে শরীরে মোটা কাপড় বা চাদর জড়িয়ে ধরুন। ভেজা কাপড়ও জড়িয়ে ধরতে পারেন। এই বিষয়গুলোতে সতর্ক থাকলে অবশ্যই আপনি আগুন থেকে রক্ষা পেতে পারেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর তৈরি যে ভিডিওটি প্রচার করেছেন তা নিয়ে ইতোমধ্যেই বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। এবার এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। সংগঠনটির রাজনৈতিক শাখার মুখপাত্র বাসিম নাইম বলেছেন, গাজাকে নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট যে ধারণা প্রচার করেছেন তা উপত্যকাটির সংস্কৃতি ও স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম সোশ্যাল ট্রুথে যে ভিডিও প্রচার করেছেন সেখানে তার স্বর্ণের একটি মূর্তি দেখা যায়, যেটাকে অনেকেই স্বৈরশাসকের মূর্তি হিসেবে আখ্যা দিয়েছেন। এছাড়া ভিডিওতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমুদ্র সৈকতে ককটেল পানের একটি চিত্র রয়েছে। নিউজ উইকের সঙ্গে কথা বলার সময় হামাসের ওই মুখপাত্র বলেছেন, দুর্ভাগ্যবশত ট্রাম্প আবারও এমন ধারণা প্রস্তাব করেছেন যা জনগণের সংস্কৃতি এবং স্বার্থের পরিপন্থী। তিনি আরও বলেন, গাজার বাসিন্দারা ওই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যখন তারা দেখতে পাবেন যে গাজাকে পুনর্গঠন করতে এবং শিশুদের ভবিষ্যৎ নির্মাণে সেখানের অর্থনীতি পুনরুজ্জীবিত হয়েছে। তবে সেটাকে কারাগারে রূপান্তরিত করলে সেটা সম্ভব হবে না। গাজার বাসিন্দারা কারাগারের জন্য নয়, বরং এই বন্দি দশা থেকে মুক্তি পেতে লড়াই করছে বলে উল্লেখ করেন বাসিম নাইম। মূলত ট্রাম্পের ওই ভিডিও প্রচারের পর গাজার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে। বর্তমানে দীর্ঘ 1.5 বছরের যুদ্ধ শেষে সেখানে যুদ্ধবিরতি চলছে, যার মধ্যেই গাজাকে নিয়ে একের পর এক অমানবিক পরিকল্পনার কথা সামনে আনছেন ট্রাম্প, যা বেশ উদ্বেগের। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।